আজকের গল্পের সর্বোচ্চ অভিজ্ঞতা লাভের জন্য হেডফোন ইউজ করুন। আমাদের আরো গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন রহস্যবাগ। দেবী দেবীর আরাধনা আমরা সবাই করি। পৃথিবীতে অনেক রকম দেবী রয়েছেন যাদের আমরা পুজো করি, ভক্তিতে মেতে উঠি। কিন্তু কিছু দেবদেবী রয়েছেন যাদের আরাধনায় বয়ে যায় রক্তের সাগর, যাদের কথা আমরা কোনোদিন শুনিনি আর জানি না। আজ সেই রকম একটি দেবীর গল্প নিয়ে হাজির হচ্ছে রহস্যবাগ। আজ রহস্যবাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খড়গ গল্প পাঠে আনন্দ। শুরু হচ্ছে রঙ্কিনী দেবীর খড়গ। জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। তাকে আমরা অতিপ্রাকৃত বলে অভিহিত করি। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদেরও সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বের করা যায়। মানুষের বিচার, বুদ্ধি ও অভিজ্ঞতা লব্ধ কারণগুলো ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকতে পারে। যাক, এটা নিয়ে তর্ক ওঠাবো না। শুধু এটুকু বলবো, সেরূপ কারণ যদি থেকেও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই তাদেরকে আমরা অতিপ্রাকৃত বলি। আমার জীবনে একবার এরকমই একটা ঘটনা ঘটেছিল, যার কোনো যুক্তিসঙ্গত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজে পাইনি। পাঠকদের কাছে আজ সেই বর্ণনা করেই আমি ক্ষান্ত দেব। তারা যদি সেই রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করব। ঘটনাটা এইবার বলি। কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরো নামক একটা গ্রামে মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে সেখানে কিছুদিন বসবাস করলেই বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটা অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলো অবস্থিত। সর্বশেষ সারির বাড়িগুলোর খিড়কির দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল মহুয়া আর কুরুচি বিল্ব বৃক্ষের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ ও তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাঁটার ঝোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটা পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমারই দুটো উপরের ক্লাসের ছাত্র, তারা মানভূমবাসী বাঙালি। একটা কথা, চেরো গ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তারা বেশ বাংলা বলতে পারে। অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলো মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করলো, তার ইতিহাস আমি বলতে পারবো না। মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা।
এ অঞ্চলে এরূপ গঠনের মন্দির এর আগে আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটা সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য। দক্ষিণের দেয়ালের পাথরের চাই কিয়দংশ ধসে পড়েছে। দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারপাশে বনতুলসীর ঘন জঙ্গল। সান্ধ্য আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো একথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছি। তবুও এগিয়ে যাচ্ছিলাম মন্দিরটা ভালো করে একবার দেখার জন্যে। হঠাৎ একজন ছাত্র বাধা দিয়ে বলল, যাইবেন না স্যার, ওদিকে যাইবেন না। কেন? জায়গাটা ভালো নয় স্যার, সাপের ভয় আছে সন্ধ্যাবেলা। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় আছে, মানে অমঙ্গলের ভয়। কেউ ওদিকে যায় নাই। ওটা কি মন্দির? ওটা ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার। কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরা ওখানে পূজা হইতে দেখে নাই। মূর্তিও নেই বহুকাল, ওরকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলের আগে থেকে। চলুন স্যার, এইবার লেপে পড়ি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামবার জন্য। রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এর আগেও আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি তারা কথাটা যেন এড়িয়ে যেতে চায়। আমার মনে হয়েছে রঙ্কিনী দেবীর কথাবার্তা বলতেও তারা ভয় পায়। আমিও সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞেস করা ছেড়ে দিলাম। মাস কয়েক কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা, তাই অবসর সময় এ গ্রামে ও গ্রামে বেরিয়ে এই অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এ বাতিক আমার অনেক দিনেরই আছে। নতুন জায়গায় এসে বাতিকটা খানিকটা বেড়েই গেল। চেরো গ্রাম থেকে মাইল ৫-৬ দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত ধরনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে একটা বড় মেলা বসে। বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটা ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। এদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার বেশ আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন। পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামের চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসে তার মুখে এদেশের নানান রকম কথা শুনতাম। চন্দ্র পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের, বিশেষ করে বাঘের, কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি, ইত্যাদি কত রকম যে গল্প বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনেছি, এবং সেই সব গল্প শোনার লোভে কত আষাঢ়ে ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে হানা দিয়েছি তার হিসাব দিতে পারবো না। মানভূমের এইসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র গোছের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলো শোনবার সময় মনে হতো এই দেশে এরকম ঘটবে এটাই আবার আশ্চর্যের কিসের, কলকাতার বালিগঞ্জের কথা তো নয়। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বললেন,
চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলাম। রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারোর মুখে শুনিনি। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রের কাছে যেটুকু সামান্য শুনেছিলাম, শুধু সেটুকুই। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞেস করেছি সেই হয়তো চুপ করে গেছে, না হলে অন্য কথা বেড়েছে। এর কারণ কিছু বলবেন? চন্দ্রপাণ্ডা বললেন, এই গ্রামে রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় খায় বটে। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদের দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হইয়া গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির কইরে দিলে। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বুনো জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হইত। 60 বছর আগেও রঙ্কিনীর মন্দিরে নরবলি হয়েছে বটে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হইলে রক্ষা নাই, অপমৃত্যু আর অমঙ্গল আইসবে। তাহলে এরকম অনেকবার হয়েছে বটে। গোটে প্রবাদ আছে অঞ্চলে, দেশে মোড়ক লাগবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথমে দেশে আইসি, সে আজ 40 বছর আগের কথা। তখনকার প্রাচীন লোকেদের মুখে এ কথা শুনেছিলাম। আচ্ছা, রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না 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 না, আমি আইসা পর্যন্ত ওই ভাঙ্গা মন্দিরই দেখছি। এখান থেকে কারা সব বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবাইত বংশের এক বুড়ার মুখে। তার বাড়ি ছিল ওই চিরগ্রামে। আমি প্রথম যখন এদেশে আইসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাড়া রক্ত মাখা হওয়ার কথাও তার মুখেই শুনি। এখন তাদের বংশে আর কেউ নাই। তারপর চেরোগ্রামে আর বহুদিন যায়নি। বয়স হয়েছে তো, তাই বড় বেশি কোথাও আর বেরোই না। বিগ্রহের মূর্তিটা কিসের? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকারে নরমুণ্ড থাকতো অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখা জোখা তো নাই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে, খুঁড়লে নরমুণ্ড পাওয়া যায়। সাধে দেশের লোক ভয় পায়? এই সব গল্প শুনে সন্ধেবেলা জয়চণ্ডীতলা থেকে ফেরবার পথে আমারই গা ছমছম করতে লাগলো। আরো বছর 2 সুখে দুঃখে কেটে গেল। জায়গাটা আমার এত ভালো লেগে গেছিল যে হয়তো সেখানে আরো অনেকদিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়ে বাঙালি আর মাদ্রাজিদের মধ্যে বিবাদ বাঁধল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরেজির মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হবে ইত্যাদি। আমি ইংরেজি পড়াতাম। এইসবের মাঝখান থেকে আমার চাকরি রাখাই দায় হয়ে উঠল। এই সময় আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল। পূর্বে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ম্যালেরিয়ার ভয় আর যেতে চাইনি। এখন বেগতিক বুঝে দেশে চিঠি পাঠালাম, কিন্তু শেষ পর্যন্ত এই সব কারণে আমায় চেরোগ্রামের মাস্টারি ছাড়তে হয়নি। কিসের জন্য ছেড়েছিলাম সেটাই বলবো।
এই সময় একদিন চন্দ্র পাণ্ডা চেরোগ্রামে কি একটা কার্য উপলক্ষে এলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাসায় একটু চা তাকে খেতেই হবে। তাই তার গরুর গাড়ির সমেত তাকে গ্রেপ্তার করে আমার বাসায় নিয়ে এলাম। বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেননি। বাড়িতে ঢুকতেই চারিদিকে চেয়ে বিস্ময় সুরে বললেন, এই বাড়িতে থাকেন আপনি? বললাম, আগে হ্যাঁ, ছোট গাঁ তো, বাড়ি সেরকম একটা পাওয়া যায় না। আগে স্কুলেরই একটা ঘরে থাকতাম। বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন আমাকে এটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথনের বাড়ি, বেশ বড় বড় 3টে কামরা, একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা। জবরদস্ত গড়ন, যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটা চুনবালি খুঁজতে পারবে না। বৃদ্ধ বসে আবার বাড়িটার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। ভাবলাম বাড়িটার গঠন হয়তো তার খুব ভালো লেগেছে। তাই বললাম, সেকালের গড়ন, খুব টনকো, একদম আগাগোড়াটাই পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, না, সেজন্য নয়। আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবায়েত বংশের। ওদের বংশে এখন আর কেউ নাই। আপনি যে বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ, অনেকদিন পরে বাড়িটাতে ঢুকলাম কিনা আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30 আর এখন হইল 60। তারপর অন্যান্য কথা এসে পড়ল। চা পান করে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন। আরো মাস 6 কেটে গেল। দেশের স্কুলের চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটিয়ে এসেছে। আপাতত আমার চাকরি বজায় রইল বলেই তো মনে হলো। চৈত্র মাসের শেষ, 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গেলাম। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি নিয়ে রওনা হই। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাসায় এসে পৌঁছালাম। বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরি আমার জন্য রান্না করে। কয়েকদিন স্কুলের ছুটি ছিল, রাখহরিকে আমি তাই সঙ্গে নিয়ে করেই গিয়েছিলাম। বাইরের দরজায় তালা খুলে রাখহরি হঠাৎ বলে উঠল, এ বাবু, কিসের রক্ত? দেখুন দেখুন। প্রায় চমকে উঠলাম। তাই বটে, বাইরের দরজার চৌকাঠের ঠিক ভিতর থেকে রক্তের ধারা উঠোন বয়ে চলেছে। একটানা ধারা নয়, মোটা ফোটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এইমাত্র সদ্য যেন কারোর মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমি তো অবাক, কিসের রক্তের ধারা এটা? কোথা থেকেই বা আসলো? আজ 2 দিন তো বাসা বন্ধ ছিল। বাড়ির ভিতরের উঠানের রক্তের দাগ আসে কোথা থেকে? তার উপর সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর, বিড়াল বা ইঁদুরের কথাও মনে পড়ল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, দেখ তো রে, রক্তটা কোন দিকে যাচ্ছে? সেই বুড়ো হুলো বেড়ালটার কাজ মনে হচ্ছে এটা। রক্তের ধারাটা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচের চূড়াকুঠুরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরনো মালে ভর্তি বলে আমি কোনোদিন চোরাকুঠুরি খুলিনি। চোরাকুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারা দেখে ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। গতকাল থেকে ঘরটা বাইরে থেকে তালা বন্ধ ছিল।
যদি বিড়ালের ব্যাপারই হয়, বিড়াল ঢুকতেও তো ছিদ্রপথ দরকার। চোরা কুঠুরির তালা লোহার শিকের চাঁড় দিয়ে ভাঙা হলো। আলো জেলে দেখা গেল ঘরটার মধ্যে পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরচে ধরা সরকি, ভাঙা টিন, শাবল প্রভৃতিতে ঠাসা একদম। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, কি বাবু, কি রক্তের এমন ধারা লাগলো কি করে? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, বাবু, এই দেখুন। জিনিসটা হাতে নিয়ে সে বাইরে আসতেই তার দিকে চেয়ে আমি চমকে উঠলাম। একটা মরচে ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া, আগার দিকটা চওড়া ও বাঁকান, বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা। একটু আধটু রক্ত নয়, ফলাতে আগা গোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খাড়াখানা থেকে এখনই টকটক করে রক্ত ঝরে পড়ে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হলো। 2 বছর আগে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের ভদ্রাসন বাড়ি এটা। পুরনো জিনিসের গুদাম এই চোরা কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়াখানা তারাই রেখেছিল হয়তো। মড়কের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখা হওয়ার প্রবাদ। আমার মাথা ঘুরে উঠল। মড়ক কোথায়? কথাটা ভাবতেই পারতাম যদি হাতে সময় পেতাম সন্দেহ করবার, কিন্তু সেটা পাইনি। পরদিন সন্ধ্যার সময় চেরোগ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যেই রোগ ছড়িয়ে মড়ক দেখা দিল। প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হল। লোক মরে ধুলধাবার হয়ে যেতে লাগলো। চেরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হওয়ার জোগাড় হলো। মড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে পালিয়ে এলাম। তারপর আর কখনো চেরোতে যাইনি। গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশের স্কুলের চাকরিটা পেয়েছিলাম। সেই থেকেই রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করিয়ে দেন মাত্র। মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে। আজকের মতন শেষ হলো আমাদের এই নতুন পর্ব। গল্প পরিচালনায় এবং গল্পকথকের চরিত্রে আনন্দ, ছাত্রের চরিত্রে দীপায়ন, চন্দ্রমোহন পাণ্ডার চরিত্রে এবং গল্পের সূত্রধরের ভূমিকায় আমি শুভম, পোস্টার ডিজাইনিংয়ে সৌজাত্য এবং শুভম। শীঘ্রই আমরা ফিরব আরো নতুন গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রহস্যবাগ।